হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার অনলাইন ইউটিউব চ্যানেল ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক যে আমরা কোন টপিকের কথা এখানে বলছি। দেখো, আজকে আমরা আলোচনা করব টোটাল নাম্বারস নিয়ে। নাম্বারস, রাইট? এবার এই নাম্বারস বলতে কি, টোটাল আমাদের অনেকেরই ধারণা নেই যে কোনটাকে জোড় সংখ্যা বলা হয়, কোনটাকে বিজোড় সংখ্যা, কোনটাকে হোল নাম্বার বলা হয় বা পূর্ণ সংখ্যা, কোনটাকে ইন্টিজার বলা হয়। এই জিনিসগুলো আমাদের অনেকেরই ধারণা নেই। তো দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে আমরা যখন ম্যাথ এখানে চ্যাপ্টার ওয়াইজ শিখবো বলেছিলাম, তাহলে আমাদেরকে সবার আগে কি করতে হবে, সমস্ত চারপাশের ম্যাথের শিখতে গেলে যে যে জিনিসগুলো দরকার আগে কিন্তু একটু জানতে হবে। আমরা এখানে যেহেতু একটা ফার্স্ট থেকে শুরু করেছি, বেসিক থেকে, তো এই নাম্বার জিনিসগুলো তোমাদের একটু জানা দরকার। নাম্বার সিস্টেমের এই নাম্বারের ক্লাসিফিকেশনটা একটু আমরা আজকে এখানে জানবো। তো দেখো, যারা আর এস সকলের বইটি যাদের কাছে রয়েছে তারা তো জানোই ফার্স্ট কিভাবে রয়েছে, আমরা সেইভাবেই চেষ্টা করবো তোমাদেরকে সমস্ত চ্যাপ্টারগুলো কমপ্লিট করে দেওয়ার জন্য। তো এখানে একটু দেখে নাও যে নাম্বার সিস্টেম আসলে এটা কেন আমরা করব। দেখো, এখানে কিছু পয়েন্ট আমি লিখে রাখলাম যে বেসিক পয়েন্ট অফ কনসেপ্ট ম্যাথমেটিক্স 2 to 5 question on number system are regularly asked in different competitive examination. Maximum practice and rechecking is the way of to success for this chapter. এখানে কি বলতে চাইলাম যে নাম্বার সিস্টেম থেকে সমস্ত পরীক্ষায় মোটামুটি 2 থেকে 5টা কোশ্চেন থাকে, কিন্তু বিসিএস হচ্ছে এমন একটা এক্সাম যেখানে এই 2 থেকে 5টা নয়, সেটা 10 থেকে 15টা কোশ্চেন হয়ে যায়। তো যাই হোক, তাহলে এই চ্যাপ্টারটা একটু ভালো করে তোমাদের করতে হবে। এটা একমাত্র ডেভেলপ করতে গেলে তোমাকে কি ম্যাক্সিমাম প্র্যাকটিস করতে হবে এবং বারবার সেগুলো একটু করে তোমাকে দেখে নিতে হবে যে তুমি যা যা করছো, রিভিশনটা খুবই জরুরি, নাহলে অনেকটা আমরা ভুলে যাব। তো যাই হোক, একদম ফার্স্ট ম্যাথ করতে গেলে আমাদের যে জিনিসগুলো জানতে হবে, দেখো একটু আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে ফার্স্ট যে জিনিসটা আমি এখানে দেখালাম কি প্লেস ভ্যালু আর হচ্ছে কি ফেস ভ্যালু। তো আমরা অনেকেই প্লেস ভ্যালু ফেস ভ্যালু জিনিসটা জানি না। চলো আমি আজকে একটু বলে দিই প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু কি। আমি প্রত্যেকের বোঝার সুবিধাতে আমি বাংলাতেও ক্লাসটা বলে দেবো। দেখো, প্লেস ভ্যালু বলতে কি স্থানীয় মান, রাইট? আর ফেস ভ্যালু বলতে কি তার পরম মান বা নিজস্ব মান বা চরম মান বলা হয়। প্লেস ভ্যালুকে কখনো কখনো লোকাল ভ্যালুও বলা হয়। তাহলে এখানে ডেফিনেশনটা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। আমি আর এই ডেফিনেশনটা বলছি না, আমি আমার নিজের মতো করে ডেফিনেশনটা বলছি। দেখো, প্লেস ভ্যালু বলতে কি বললাম, স্থানীয় মান। স্থান বলতে কি স্থান, ওই যে একক, দশক, শতক করে এগুলো তো স্থান, রাইট? ধরো আমি এখানে লিখলাম 213, তাহলে আমরা কি বলি যে একক স্থানের সংখ্যা 3, দশক স্থানের সংখ্যা হচ্ছে 1 এবং শতক স্থানের সংখ্যা হচ্ছে কত, 2। তাহলে এইভাবে আমরা প্লেস কোন স্থানে রয়েছে সেটা আমাকে দেখে বলতে হবে, রাইট? এরপরে দেখো রয়েছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু বলতে কি বললাম, পরম মান বা তার নিজস্ব মান। যেমন কি ফেস তার নিজস্ব, যেমন আমি একটা এখানে সংখ্যা লিখলাম যে 213, রাইট? এই 213 যদি তোমার কাছে এখানে জিজ্ঞেস করা হয় যে 3 এর ফেস ভ্যালু কত, তাহলে 3 এর ফেস ভ্যালু 3ই হবে। যদি বলা হয় 1 এর ফেস ভ্যালু কত, 1 এর ফেস ভ্যালু বলতে তার নিজস্ব মান, 1 এর নিজস্ব মান কি 1ই আসবে। ক্লিয়ার? তাহলে প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু বোঝাতে পারলাম। এবার আমি এখানে তোমাকে একটা এক্সাম্পল যেটা দেখাচ্ছি যে ফর দ্য নাম্বার, এই যে 34,056, এখানে যে সংখ্যাটা আমরা লিখলাম এর ক্ষেত্রে আমরা ইউজ কিভাবে করব একটু দেখে নাও। বা আমি এই সংখ্যাটাকে একটু চেঞ্জ করে আমি নিজের মতো করে সংখ্যাটা লিখছি, একটু দেখে নাও। আমরা এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, সে 2351119, এই যে একটা সংখ্যা লিখলাম। এবার এখানে আমরা এক এক করে এখানে দেখাবো প্লেস ভ্যালু। এই লিখলাম আমরা প্লেস ভ্যালু, আর এখানে দেখাবো তোমাদেরকে ফেস ভ্যালু। এটা একটু ভালো করে বুঝে নাও, কারণ তোমরা আর এস আগরওয়ালের বই ফার্স্ট ওপেন করলেই দেখবে প্লেস ভ্যালু ফেস ভ্যালু থেকে কোশ্চেন রয়েছে। অনেকেরই কনসেপ্ট ক্লিয়ার না, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি এখানে। তো এখানে সবার প্রথমে আমরা কি করলাম যে এখানে বের করবো 9 এর প্লেস ভ্যালু কত, রাইট? 9 এর প্লেস ভ্যালু। তো দেখো এই যে 9 কোথায় রয়েছে, এই যে 9 এর প্লেস ভ্যালু, এটা একক স্থানে রয়েছে, তাহলে 9 এর প্লেস ভ্যালু কিন্তু 9 এ আসবে। আর 9 এর ফেস ভ্যালু কত আসবে, ফেস ভ্যালু তো অর্থাৎ নিজস্ব মান 9 এ আসবে। এই দেখো 1 রয়েছে, 1 কোন স্থানে রয়েছে, দশকের ঘরে, তাহলে আমরা কি বলবো 10, রাইট? এই দেখো, অর্থাৎ বলতে চাইছি যেই সংখ্যার প্লেস ভ্যালু জানতে চাইবে সেই সংখ্যাটা লিখে তার ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসিয়ে দিলেও কিন্তু এসে যাবে। তাহলে এই 1 এর ফেস ভ্যালু কত, 1। এবার দেখো এটা কত রয়েছে, 5 এর প্লেস ভ্যালু কত আসবে, 500। আচ্ছা, 5 এর ফেস ভ্যালু কত আসবে, 5। আচ্ছা, এই যে 3 এর প্লেস ভ্যালু কত আসবে, 3000, একটু ভালো করে সবাই বুঝবে। আর 3 এর ফেস ভ্যালু কত আসবে, 3। এই যে 2 রয়েছে, 2 এর প্লেস ভ্যালু কত আসবে, 20,000, রাইট? আর 2 এর ফেস ভ্যালু কত আসবে, 2। এবার এখান থেকে কিভাবে কোশ্চেন আসে দেখবে, তোমাদের কোশ্চেনটা
তোমরা বইতেই দেখতে পাবে একদম 1 2 3 নাম্বার RS আগরওয়ালের, যে একটা সংখ্যা দিয়েছে, দিয়ে তোমার কাছে জানতে চাইবে যে এখানে সাপোজ যে 5 এর প্লেস ভ্যালু এবং এই 9 এর ফেজ ভ্যালুর ডিফারেন্স কত। তাহলে আমরা জানি এই যে 5 এর প্লেস ভ্যালু কত 500, আর এই যে 9 এর ফেজ ভ্যালু কত 9, তাহলে আমরা কি করব 500 মাইনাস করব 9। ক্লিয়ার, বোঝাতে পারলাম? তাহলে এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে প্লেস ভ্যালু এবং ফেজ ভ্যালু। তো আশা করি তোমরা এই প্লেস ভ্যালু এবং ফেজ ভ্যালু কি জিনিস বুঝতে পেরেছো। তো তার আগে আরেকটা জিনিস আমি একটু বলে দিচ্ছি, যে আমরা অনেকেই জানি না ডিজিট। ডিজিট জিনিসটা একটু জানা দরকার। ডিজিটটা কি আমি একটু বলে দিচ্ছি। ডিজিট একটু ভালো করে সবাই শুনে নাও। ডিজিট, ডিজিট বলতে আমরা আসলে কি বুঝি? অঙ্ক, রাইট? ডিজিট বলতে আমরা অঙ্ক, ডিজিট বলতে আমরা অঙ্ক বুঝি। এবার ডিজিট তাহলে কোনগুলোর বা ডিজিট কতগুলো? দেখো টোটাল ডিজিট হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট। ক্লিয়ার আমি কি বললাম? তাহলে টোটাল ডিজিট আমরা পাবো 10টা। কি কি ডিজিট? 0 থেকে 9 পর্যন্ত। এই 10টি প্রতীককে অঙ্ক বলা হয়। বাংলা যদি বলি তাহলে এই 10টি, এই যে 0 থেকে 9 পর্যন্ত, এগুলো এক একটা কিন্তু একটা অঙ্ক বলা হয়। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে 0 1 2 3 4 5 6 7 8 9 এই 10টি প্রতীককে কি অঙ্ক বলা হয়। অঙ্কগুলো কি করে? এই যে অঙ্ক আমি বললাম একটু ভালো করে বুঝবে। দেখো ডিজিট সম্পর্কে তোমাদের প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। এই ডিজিট যারা ভালো করে জানবে, আমি তোমাদেরকে 100-এ 300% শিওর দিচ্ছি যে তোমরা দেখে দেখে ক্যালকুলেশন করতে পারবে। পেন খাতা ইউজ করতে হবে না, শুধুমাত্র এই ডিজিট যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। কিভাবে সেটা আমরা এক এক করে দেখাবো। আগে জানতে হবে এই ডিজিটটা সম্পর্কে একটু জেনে নেই। তাহলে এবার কি বললাম? ডিজিট বলতে অঙ্ক, রাইট? এই অঙ্কগুলি কি করবে? এই অঙ্কগুলি তোমার কি করবে? সংখ্যা তৈরি করবে, রাইট? অঙ্কগুলি, কারণ এই যে কতগুলো অঙ্ক মিলেই একটা সংখ্যা তৈরি হবে, মানে একটা নাম্বার তৈরি করবে, রাইট? তাহলে কি অঙ্কগুলি সংখ্যা তৈরি করে। একটু ভালো করে বুঝতে হবে কিন্তু, অঙ্কগুলি সংখ্যা তৈরি করে। যেমন তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দিই, যে সে 213, রাইট? এবার দেখো এই যে 213 একটি কিন্তু সংখ্যা, রাইট? এটা কিন্তু একটা সংখ্যা। এক একটা অঙ্ক মিলে কিন্তু সংখ্যা গঠিত হয়। কয়েকটা অঙ্ক মিলে, কারণ এই যে কয়েকটা ডিজিট মিলে এক একটা সংখ্যা তৈরি হয়। এটা কি 3 অঙ্কের একটি সংখ্যা, রাইট? এখন কিন্তু আমরা 3 অঙ্ক বলছি না, এটা কিন্তু 3 অঙ্কের একটি সংখ্যা, তাই তো? তাহলে এখানে কি বললাম? যে 2 1 3 এগুলো কিন্তু এক একটা ডিজিট। বোঝা গেল? এবার দেখো আবার 0 বাদ দিয়ে প্রতিটি অঙ্ক বা ডিজিট আলাদা করে লিখলে তা একটি পূর্ণ সংখ্যা হবে। যেমন 5 একটি সংখ্যা, আবার 2 একটি সংখ্যা, 1 ও একটি ভিন্ন ভিন্ন সংখ্যা। তাহলে এই ডিজিট মোটামুটি তোমাদেরকে বোঝাতে পারলাম। আর একটা জিনিস খেয়াল রাখবে, এই ডিজিট কিন্তু 0 থেকে 9 এর মধ্যেই রাখতে হবে। কখন? যদি আমরা ডিজিট সাম বলি, ডিজিটের সাম, যোগফল, যেমন আমরা 3 দ্বারা ভাগ যেমন করি, তখন কি হয়? আমরা টোটাল ডিজিটকে যোগ করি। খেয়াল রাখবে, আমরা ডিজিট সাম তোমাদেরকে শেখাবো। সেখানে তোমরা কি জানতে পারবে? যে ডিজিট সাম করে কি করে দেখে উত্তর বলা যায়, বড় বড় সংখ্যার ক্যালকুলেশন কিভাবে করা যায়, তার জন্য আমরা ইউজ করবো ডিজিট সাম। ডিজিট সাম আমরা এরপরে তোমাদেরকে সেটা দেখাবো। যাই হোক, তাহলে মোটামুটি অঙ্ক কি এটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। চলো এবার চলে আসো এক এক করে, যে ফার্স্ট আমরা নাম্বারের ক্লাসিফিকেশনগুলো নিয়ে আলোচনা করছি। দেখো সবার প্রথমে কি রয়েছে? যে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বলতে আমরা সবাই জানি কি স্বাভাবিক সংখ্যা। যদি একটু ডেফিনিশন এভাবে বলতে হয় কি, যে গণনার জন্য আমরা যে সংখ্যা ব্যবহার করি, গণনার জন্য, ক্লিয়ার, গণনার জন্য যা ব্যবহার করি সেটাই হচ্ছে কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু? স্বাভাবিক সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, রাইট? আর 1 থেকে শুরু করে এইভাবে চলছে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এগুলো একটু খেয়াল রাখবে। এরপরে যেটা রয়েছে কি ইভেন নাম্বার। ইভেন নাম্বার বলতে আমরা কি বুঝি? ইভেন হচ্ছে জোড় সংখ্যা, রাইট? তাহলে জোড় তো আর বলার কিছু নেই আমার। জোড় যে সমস্ত অখণ্ড সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাদেরকেই আমরা কিন্তু জোড় সংখ্যা বলবো, রাইট? এখানে দেখো আমি 2 4 6 লিখে দিলাম। তাহলে জোড় সংখ্যা সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার। এবার চলে আসছে অড নাম্বার। অড বলতে কি? আমরা বিজোড় সংখ্যা বুঝি, অর্থাৎ যে সমস্ত অখণ্ড সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না তাদের কি বলা হয়? কি অড নাম্বার, অর্থাৎ বিজোড় সংখ্যা। তাহলে আমরা এখানে কি কি জানলাম? যে ন্যাচারাল নাম্বার, আর কি জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, রাইট? এবার চলে আসো কি হোল নাম্বার। আচ্ছা দেখো এই হোল নাম্বার বলতে কি বোঝে? হোল নাম্বার হচ্ছে কি পূর্ণ সংখ্যা, রাইট? তাহলে এবারে তোমাদেরকে এই পূর্ণ সংখ্যার একটু ডেফিনিশনটা বলে দিই, বা পূর্ণ সংখ্যা কোথা থেকে শুরু হয়। দেখো when 0 is included in the set of natural number, অর্থাৎ কি বলছে? ওই ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা, আমরা জানি স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হয়েছে? 1 থেকে ছিল। যদি এখানে 0টাকে আমরা ইনক্লুডেড করে দেই তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে? হোল নাম্বার হয়ে যাবে, অর্থাৎ তখন কিন্তু সেটা একটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তাহলে হোল নাম্বার কি জিনিস বোঝাতে পারলাম? তাহলে হোল নাম্বার কি? যে শূন্য সহ সমস্ত স্বাভাবিক সংখ্যাই হচ্ছে কিন্তু হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা। তাহলে এই হলো আমার হোল নাম্বার। আশা করি তোমরা হোল নাম্বারটা বুঝতে পেরেছো।
এবার চলে আসো কি ইন্টেজার। তাহলে ইন্টেজার কি? ইন্টেজার বলতে আমরা কি বুঝি? ইন্টেজার হলো একটা অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা বাংলায় দেখো যারা এখানে সুন্দরভাবে লেখা রয়েছে, আমি আমার মতো করে একটু বুঝিয়ে দিচ্ছি, এখানে একটু দেখে নাও। তাহলে এই ইন্টেজার কি? ইন্টেজার হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে ইন্টেজার কোনগুলোকে বলা হবে? পূর্ণ সংখ্যা, ঠিক আছে। দেখো পূর্ণ সংখ্যা বলতে কোনটা? এই যে একটু আগে যেটা আমরা করলাম হোল নাম্বার। তাহলে হোল নাম্বার আর কি যে হোল নাম্বার, এবং এটা এই হোল নাম্বারটা কি পজিটিভ এবং নেগেটিভ হতে পারে কিন্তু, এবং এবং শূন্য হলো একটা কি অখণ্ড সংখ্যা বা ইন্টেজার, এটা কিন্তু মাথায় রাখবে। শূন্য, আমরা শূন্যকেও ধরলাম, ক্লিয়ার। তাহলে সমস্ত কি পূর্ণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক, এবং শূন্য হলো একটি অখণ্ড সংখ্যা। এবার এই অখণ্ড সংখ্যার এখানে দেখো আমরা ক্লাসিফিকেশনে একটু ভাগ করে দেখালাম, যাকে আমরা জেড দ্বারা ডিনোট করি, রাইট। এবার দেখো এটা প্লাস মাইনাসও হতে পারে, প্লাসও হতে পারে। এই যে এখানে দেখো নেগেটিভ ইন্টেজার অলসো ডিনোটেড বাই জেড মাইনাস, রাইট। আর পজিটিভ ইন্টেজার, কারণ আমরা বলেছিলাম ইন্টেজার দু রকম হয়, একটা কি নেগেটিভ হয়, একটা পজিটিভ হয়। তাহলে দেখো অর্থাৎ ইন্টেজার বলতে কি অখণ্ড সংখ্যা, সেটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, ফার্দার জিরো ইজ নাইদার নেগেটিভ অর নর পজিটিভ ইন্টেজার, বোঝা গেল? তাহলে জিরোকে আমরা কিন্তু নেগেটিভ বা পজিটিভ কোনোটাই হিসেবে গণ্য করতে পারি না। চলো তারপরে এবার চলে আসো যে প্রাইম নাম্বার। এই প্রাইম নাম্বারটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। এই প্রাইম নাম্বার যদি তোমরা বুঝতে না পারো, অনেক কোশ্চেন কিন্তু তোমরা করতে পারবে না, ক্লিয়ার। তাহলে এবার দেখো এই প্রাইম নাম্বার সম্পর্কে বেশ কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে। প্রাইম নাম্বার বলতে আমরা কি বুঝি? মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার ডেফিনেশন কি? যে সংখ্যাকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকেই বলা হয় মৌলিক সংখ্যা। বোঝাতে পারলাম? ডেফিনেশন কি বললাম আরেকবার বলে দিচ্ছি, যেই সংখ্যাকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকেই বলা হয় মৌলিক সংখ্যা। যেমন এখানে এক্সাম্পল রয়েছে, 2কে 1 আর 2 দ্বারা ভাগ করা যায়, 3কে 1 আর 3 দ্বারা, 5কে 1 আর 5 দ্বারা। তাহলে তোমরা মৌলিক সংখ্যা সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া এসছে যে মৌলিক সংখ্যা কাকে বলা হয়। এবার কিছু মৌলিক সংখ্যা সম্পর্কে কিছু জিনিস একটু জেনে রাখো, যে ঋণাত্মক সংখ্যা মৌলিক হতে পারে না। কি বললাম, বোঝা গেল? তাহলে ঋণাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না, এবং মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়। তাহলে যদি তোমার কাছে কোশ্চেন করা হয় ফার্স্ট মৌলিক সংখ্যা, যে ফার্স্ট প্রাইম নাম্বার, তাহলে ফার্স্ট প্রাইম নাম্বার কিন্তু 2 হবে, এক মৌলিকও নয়, এক যৌগিকও নয়, ক্লিয়ার। তাহলে ফার্স্ট মৌলিক সংখ্যা হবে 2। যদি তোমার কাছে জিজ্ঞাসা করে পরপর দুটি মৌলিক সংখ্যা কি আসবে, তাহলে উত্তর হবে 2 এবং 3, ক্লিয়ার। যদি তোমার কাছে জিজ্ঞাসা করে ফার্স্ট একমাত্র জোড় মৌলিক সংখ্যা কি, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। আরো কিছু জিনিস একটু মনে রাখো, যে মৌলিক সংখ্যা আমরা দেখে কি করে চিনব? মৌলিক সংখ্যা দেখে চেনার উপায়, যে সকল সংখ্যার একক স্থানে কি থাকবে, 1, 3, 7, 9 থাকে, তাই তো? তাহলে সেই সংখ্যাটা কিন্তু অবশ্যই মৌলিক হবে। একটু খেয়াল রাখো কি বললাম, কোন সংখ্যার শেষে যদি তোমরা এই সংখ্যাগুলো দেখতে পাও 1, 3, 7, 9, তাহলেই কিন্তু সেটা একটা প্রাইম নাম্বার হবে। তাহলে প্রাইম নাম্বার সম্পর্কে মোটামুটি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। যদি কারো কোনো ডাউট থাকে বা বুঝতে না পারো, অবশ্যই তোমরা আমাকে জানাবে। প্রাইম নাম্বার থেকে আরো কিছু জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। যদি তোমার কাছে কোশ্চেন করে যে 1 থেকে 50 পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার আছে, কতগুলো মৌলিক সংখ্যা আছে, তো এটা দেখো বাড়িতে বসে গণে নাও। এক্সাম হলে গিয়ে কিন্তু গণবে না, এক্সাম হলে মুখস্থ রাখবে, সেটা অ্যান্সার করবে। তো আমি এখানে বলে দিচ্ছি, 1 থেকে 50 অবধি প্রাইম নাম্বার 15টি, 1 থেকে যদি 100 অবধি জানতে চায় 25টি, 1 থেকে যদি 150 অবধি মৌলিক সংখ্যা চায় 35টি, 1 থেকে যদি 200 অবধি মৌলিক সংখ্যা চায় 46টি। তাহলে এই মৌলিক সংখ্যাগুলো একটু জানতে হবে। এর সাথে সাথে আরো কিছু জিনিস একটু জেনে নাও। যদি তোমার কাছে জানতে চায় 2 ডিজিট স্মলেস্ট প্রাইম নাম্বার কি, মৌলিক সংখ্যা হবে 11। যদি জানতে চায় 2 ডিজিট বৃহত্তম অর্থাৎ গ্রেটেস্ট প্রাইম নাম্বার কি, হবে 97। আচ্ছা, যদি চায় 3 ডিজিট স্মলেস্ট প্রাইম নাম্বার কি, উত্তর হবে 101। যদি জানতে চায় 3 ডিজিট গ্রেটেস্ট কি আসবে, 997। তাহলে মোটামুটি এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। প্রাইম নাম্বার সম্পর্কে আমরা বিস্তারিত আরো পরের একটা ক্লাসে আমরা দেখিয়ে দেব, যে কোন সংখ্যা মৌলিক কিনা কিভাবে দেখতে হয়। দেখবে পরীক্ষায় আসে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা বা কোনটি মৌলিক সংখ্যা নয়, এরকম ধরনের কিন্তু কোশ্চেন আসে। তো এই কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করবো সেটাই তোমাদেরকে দেখাবো। এবার চলে আসো কো প্রাইম। যে কো প্রাইম, রাইট, কো প্রাইম বলতে কি সহ মৌলিক সংখ্যা বা পরস্পর মৌলিক সংখ্যা, তাই তো? এখানে দেখো আমি আমার মতো করে ডেফিনেশনটা বলছি, যে যদি দুটি সংখ্যার গসাগু 1 হয়, তাহলে তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা
সংখ্যা বা কো প্রাইম মৌলিক সংখ্যা বলবো। তাহলে কি বললাম, এদের গসাগু 1 হতে হবে। দেখো এখানে সেটাই কিন্তু লেখা রয়েছে, আমি আর এটা বলছি না, আমি আমার মতো করেই বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি বললাম, যদি দুটি সংখ্যার গসাগু 1 হয় তাদেরকে আমরা পরস্পর কো প্রাইম বা সহ মৌলিক সংখ্যা বলবো। বোঝাতে পারলাম? এবার দেখো এখানে কি লেখা রয়েছে নোটে, যে ওয়ান নাইদার প্রাইম অর নট কম্পোজিট। আমরা এটা আগেই বলেছি, এককে আমরা মৌলিক বা যৌগিক কোনোটাই বলতে পারি না। এবার এখান থেকে কোশ্চেন এরকম ভাবে আসে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পেয়ার অফ কো প্রাইম। এই যে চারটে আমি তোমাকে এখন অপশন দেবো, এই চারটের মধ্যে কোনটা কো প্রাইম। ক্লিয়ার? এই একটা অপশন দিলাম, ভালো করে একটু বুঝে নাও যে এই চারটের মধ্যে। আরেকটা দিচ্ছি 18 আর হলো 25, এই যে 18 25। আর একটা এক্সাম্পল দিচ্ছি 21 আর হচ্ছে 35, 21 আর 35। আরেকটা দিচ্ছি কত, 23 আর হচ্ছে 92। এবার কোশ্চেন কি করলাম, যে নিচের চারটে অপশনের মধ্যে কোনটা কো প্রাইম হবে। ক্লিয়ার? এবার তোমরা এটা করতে পারো, করে তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, এটা তোমাদের জন্য রাখলাম। তাহলে আমি কি বললাম, কো প্রাইম হবে সেই সংখ্যাটাই যাদের গসাগু কিন্তু 1 হবে, রাইট? তাহলে এখন তুমি এখানে প্রত্যেকটার গসাগু করে দেখবে কোথায় 1 হয়, রাইট? এবার তোমরা অনেকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করো, কিন্তু আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করবো না। আমি তোমাদেরকে শেখাবো ডিফারেন্স মেথডে কি করে করতে হয়, অর্থাৎ ডিফারেন্স করে, অর্থাৎ বিয়োগ করে, পার্থক্য নিয়ে কিভাবে গসাগু করতে হয়। যাই হোক, এগুলো আমরা যখন গসাগু চ্যাপ্টার করবো তখনই আলোচনা করবো। তাহলে মোটামুটি কো প্রাইমটা জিনিস তোমরা বুঝতে পেরেছো। কো প্রাইমের যেটা আমি করতে দিলাম একটু তোমরা বাড়িতে করো, কেমন? চলো পরের কি আছে, রেশনাল নাম্বার। আচ্ছা, রেশনাল নাম্বার বলতে আমরা কি বুঝি? রেশনাল নাম্বার বলতে আমরা বুঝি মূলদ সংখ্যা, রাইট? এবার তোমাকে জানতে হবে যে রেশনাল নাম্বার কোনগুলোকে বলা হয় বা এই মূলদ সংখ্যা কোনগুলোকে বলা হয়। দেখো এখানে কিন্তু ডেফিনেশনটা রয়েছে, আমি আমার মতো করে বলছি, তোমরা এটা দেখে নেবে। তাহলে এই রেশনাল নাম্বার, রেশনাল বলতে কি, যেই সমস্ত সংখ্যাকে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ, পি অ্যান্ড কিউ উভয় কিন্তু অখণ্ড সংখ্যা, রাইট? অখণ্ড সংখ্যা বলতে কি বললাম, সে যে ইন্টিজার, কিন্তু কি কিউ নট ইকুয়াল টু 0 আসবে, তাদেরকে আমরা কি বলবো, মূলদ সংখ্যা বলবো। ক্লিয়ার? এবার তাহলে মূলদ সংখ্যার কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। দেখো অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আছে যে কোনটা মূলদ কোনটা অমূলদ, আমরা অনেক সময় কিন্তু গুলিয়ে ফেলি। তো আমি তোমাদেরকে বলবো, তুমি যে কোনো একটাকে মনে রাখো, অপরটা এমনিতেই মনে আসবে। যে মূলদ সংখ্যা কোনগুলো সেগুলোকে একটু ভালো করে চেনো। যাক, আমি এখানে এক্সাম্পল দিচ্ছি। তাহলে মূলদ সংখ্যা কি বললাম, যেটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেমন কি এই যে 3/4, যেমন কি 5/7, রাইট? যেমন কি 5/1, এটাকে আমরা প্রকাশ করতে পারি 2/4। এগুলো একটু ভালো করে বুঝে নাও। মাইনাস দিয়েও থাকতে পারে, আর কোনগুলো আসবে, যেগুলো পূর্ণবর্গ সংখ্যা, সমস্ত পূর্ণবর্গ সংখ্যাই কিন্তু মূলদ, এটা মাথায় রাখবে, তাই তো? এই দেখো সমস্ত পূর্ণবর্গ সংখ্যা, এটা কত 4-এর পূর্ণবর্গ, এটা কত 9-এর পূর্ণবর্গ সংখ্যা, এগুলো কিন্তু সমস্ত কি রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। এবার চলে আসো অমূলদ সংখ্যা কি জিনিস, যে অমূলদ সংখ্যা, ইরেশনাল। তাহলে ইরেশনাল কি হবে, যেই সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলবো আমরা অমূলদ সংখ্যা। অনেকের ডেফিনেশন ক্লিয়ার না, তারা এক্সাম্পলগুলো একটু ভালো করে দেখো। যেমন √2, একে কি কখনো স্কোয়ার রুট করা যাবে? কখনোই পসিবল নয়। তাহলে √2 কিন্তু একটা কি আমার রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন আমি আরো এক্সাম্পল দিই, √17, এগুলো কিন্তু এক একটা ইরেশনাল নাম্বার। এই যে √11 একটা ইরেশনাল নাম্বার। তো এই রেশনাল আর ইরেশনাল থেকে তোমাদের জন্য একটা কাজ আমি রাখছি, এই যে পাই, তাই তো? পাই আমরা সকলেই জানি। তাহলে পাই এটা রেশনাল, যে এটা কি হবে, রেশনাল না ইরেশনাল, তোমরা এটা কমেন্ট করে জানাবে যে পাই একটি রেশনাল সংখ্যা না ইরেশনাল, পাই একটি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, তোমরা সকলে কমেন্ট করে জানাবে। আচ্ছা চলো পরে দেখো কি রয়েছে, রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার বলতে আমরা কি বুঝি, বাস্তব সংখ্যা। তাহলে এই বাস্তব সংখ্যা কোনগুলো সেগুলো একটু জানতে হবে। দেখো এই যে একটু আগে আমরা যে রেশনাল ইরেশনাল নাম্বারের কথা বললাম, তাহলে এই রিয়েল নাম্বার বললে আমরা কি বলবো, সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যাকে, সমস্ত রেশনাল এবং ইরেশনাল সংখ্যাকে সংযোজন করে অর্থাৎ যোগ করে আমরা যে সমস্ত সংখ্যা পাওয়া যায় তাদেরকেই আমরা বাস্তব সংখ্যা বলা হয়, তাই তো? কি এই যে সেট অফ অল রেশনাল নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনাল নাম্বার ইজ কল্ড রিয়েল নাম্বার। সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যাকেই কি বলবো, আমরা বাস্তব সংখ্যা বলবো। ক্লিয়ার? তাহলে এই হলো মোটামুটি নাম্বারের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ। মোটামুটি এই জিনিসগুলো তোমাদের একটু ধারণা রাখা খুবই দরকার। তাহলে কি হবে, যে আমরা পরবর্তী সময় যখন যে কোনো ম্যাথগুলো আমরা করবো, তোমাদের অনেকটাই হেল্প হবে নাম্বার সিস্টেম করতে। আর সেই সাথে সাথে আরেকটা জিনিস একটু জেনে রাখো, আশা করি তোমরা জানো, তবু আমি বলে দিচ্ছি যে আমরা জানি, কারণ এই নাম্বার সিস্টেম করতে গেলে তোমাকে জানতে হবে ভাজ্য ইজুগাল টু কি বলতো, ভাজক ইন্টু ভাগফল প্লাস কি ভাগশেষ। তাহলে এখানে আমরা কিভাবে বলতে পারি যে ডিভাইডেন্ড ইকুয়াল টু কি কোয়েশিয়েন্ট ইন্টু কি
ডিভাইডেন্ড, ডিভিজর, তাই তো, কোয়েশিয়েন্ট, আর এটা হচ্ছে কি রিমাইন্ডার। তাহলে এখানে কি বললাম, ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস কি ভাগশেষ। তাহলে এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল রাখবে, কেমন? কারণ এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন পেতেও পারো। তো যাই হোক, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। মোটামুটি আমরা নাম্বার সম্পর্কে বেসিক তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি আশা করি। তো এরপরে আমরা এক এক করে টপিক ওয়াইজ শুরু করব। যাই হোক, তোমরা তত সময় আমাদের সাথে থেকো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও। তত সময় সকলে ভালো থেকো আর একটু প্র্যাকটিস করে যাও। বাই।